এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েলের নিরবচ্ছিন্ন নৃশংসতা পশ্চিম এশিয়া অঞ্চলের উত্তেজনা ও সংঘাত বিস্তারের জন্য প্রধান কারণ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁদাবাজদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান। বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অনুরোধ জানালে ভারত কি করবে এমন প্রশ্ন এখনো অনুমান নির্ভর বলে জানালো নয়াদিল্লি। এবং অধিকৃত পশ্চিম তীরে প্রতিরোধী যোদ্ধারা ইসরায়েলের মারাত্মক আগ্রাসনের মধ্যে দখলদারদের বিরুদ্ধে অভিযান জোরদার করবে বলে হুঁশিয়ারি দিল হামাস। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরায়েলের নিরবচ্ছিন্ন নৃশংসতাকে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ও সংঘাত বিস্তারের জন্য প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির সঙ্গে এক ফোনালাপে বলেছেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনের পথে প্রধান অন্তরায় হয়ে রয়েছে ইসরায়েল। আরাকচি বলেন, ইসরায়েল গত বছরের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, জর্দান নদীর পশ্চিম তীরে প্রায়ই ফিলিস্তিনিদের হত্যা করছে, লেবাননে দৈনিক ভিত্তিতে বিমান হামলা চালাচ্ছে এবং গোটা অঞ্চল জুড়ে গুপ্ত হত্যা চালিয়ে সিনিয়র প্রতিরোধী যোদ্ধাদের হত্যা করে যাচ্ছে। ফোনালাপে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা উপত্যকা ও পশ্চিম তীরের উত্তেজনা অবিলম্বে বন্ধ করা উচিত। তিনি ইরান ও জর্দানের পাশাপাশি গোটা অঞ্চলের স্বার্থে দুদেশের মধ্যে যোগাযোগ ও সলা পরামর্শ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে ইরান ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠিয়েছে বলে যে দাবি করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসায়ানি। তিনি ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ইরানের মৌলিক নীতি তুলে ধরে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান শুরু থেকে ওই যুদ্ধের বিরোধিতা করে এসেছে। তেহরান মনে করে ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া উচিত এবং মস্কো কিয়েভের মধ্যকার মতো পার্থক্য শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। সম্প্রতি একাধিক পশ্চিমা গণমাধ্যমে দাবি করা হয়, ইউক্রেনের অভ্যন্তরে লড়াইরত রুশ সেনাদের প্রশিক্ষণ দিতে সামরিক প্রশিক্ষক পাঠিয়েছে ইরান। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই ধরনের ভিত্তিহীন দাবি উত্থাপন করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ইরানের মৌলিক নীতির সঙ্গে এ দাবি সাংঘর্ষিক। ইরানের সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজের আকাশ সীমা রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন একজন সিনিয়র সেনা কমান্ডার। ইরানের পশ্চিমাঞ্চল আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার আলী আসাদি শুক্রবার তেহরানে এক বক্তব্যে প্রত্যয় জানান। তিনি বলেন, দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে নিজের প্রয়োজনীয় সব ব্যবস্থা সরঞ্জাম উৎপাদন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সকল রাডারকে হয় অত্যাধুনিক করা হয়েছে অথবা পুনরায় উৎপাদন করা হয়েছে। ব্রিগেডিয়ার আলী আসাদি বলেন, তার বাহিনী বিভিন্ন ধরনের অত্যাধুনিক রাডার তৈরি প্রযুক্তি রপ্ত করেছে এবং এই বাহিনী যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে সেসবের মধ্যে রয়েছে ওরাস, কেইহান, মোরাকেব ও নাজির। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙ্গে চাঁদাবাজি করতে আসে তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব
কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানান মির্জা ফখরুল। আজ দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফ এলাকায় বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার অভ্যন্তরীণের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে বলে শঙ্কার কথা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, আজকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন। বাংলাদেশে সম্প্রতি ছাত্র জনতার অভ্যন্তরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বর্তমানে ভারতে আছেন। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালে ভারত কি জবাব দেবে এ নিয়ে প্রশ্ন উঠছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ। তবে এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, এ ধরনের প্রশ্ন অনুমান নির্ভর। আজ অনলাইন টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন ভারতের সাংবাদিক দেবাদীপ পুরোহিত। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা আইনগতভাবে ৪৫ দিন ভারতে থাকতে পারবেন। এর মধ্যেই তিনি ৩ সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরছি বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অধিকৃত পশ্চিম তীর প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলমান মারাত্মক আগ্রাসনের মধ্যে অভিযান জোরদার করবে। হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য হুসাম বাদরান আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন। তিনি বলেন, ভৌগোলিক পরিধি এবং গুণগত মান বিবেচনা নিয়ে পশ্চিম তীরে ইহুদিবাদী অভিযান জোরদার করার জন্য সিদ্ধান্ত হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি ভয়াবহ অভিযানের মধ্যে হামাসের এক কর্মকর্তা বলেন, অধিকৃত অঞ্চলের প্রতিরোধকামী সংগঠনগুলোর শক্তি বেড়ে যাওয়ায় ইসরায়েলের জন্য তা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তিনি বলেন, পশ্চিম তীরে প্রতিরোধ যুদ্ধের একটি অনন্য জাতীয় ঐক্যমন গড়ে তুলেছে। এদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, অধিকৃত পশ্চিম তীরের বিরুদ্ধে বর্বর ইহুদিবাদী সেনাদের ভয়াবহ আগ্রাসন ইসরায়েলের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনি অঞ্চল মুক্ত করার চলমান প্রচেষ্টা প্রতিরোধ লড়াইকে আরও উৎসাহিত করবে। উত্তর পশ্চিম তীরের জেনিন শহরের কাছে আল জাবাবদেহ শহরে ইসরায়েলের ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর শুক্রবার জিহাদ আন্দোলন এক বিবৃতিতে এই মন্তব্য করেছে। সংগঠনটি উত্তর পশ্চিম তীরের শহর শরণার্থী শিবিরগুলোতে ইহুদিবাদী শত্রুদের পরিচালিত ব্যাপক আগ্রাসনের নিন্দা করে। জিহাদ আন্দোলন জোর দিয়ে বলেছে, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ইসরায়েলকে লক্ষ্য অর্জন করতে সহায়তা করবে না, বরং এতে কেবল ফিলিস্তিনিদের দৃঢ় সংকল্পকে বাড়িয়ে তুলবে এবং আমাদের ভূমি থেকে দখল উচ্ছেদ না হওয়া পর্যন্ত প্রতিরোধ করার সংকল্প বৃদ্ধি করবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খালেদ মাশালকে হত্যা করার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। মিশরের বার্তা সংস্থা মিসরি আল শারুক খবর জানিয়ে বলেছে, ইসরায়েল জুড়ে আত্মঘাতী অভিযান শুরু হওয়ায় ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেল আবিব সরকার। এমনকি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ খালেদ মাশালকে পর্যন্ত হত্যা করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, খালেদ মাশালকে হত্যা করার যে ইচ্ছা তেল আবিবে রয়েছে তা বাস্তবায়ন করবে ইসরায়েল সরকার। মাশাল ও হামাসে তার সহকর্মীদের শীঘ্রই হত্যা করবে তেল আবিব। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে ১৯৯৭ সালে ইসরায়েলি হত্যা প্রচেষ্টা থেকে বিস্ময়করভাবে প্রাণ রক্ষা পান খালেদ মাশাল। এ সম্পর্কে কাজ বলেন, এবারের অভিযান হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের, যার ফলে তা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না। ফিলিস্তিনি বন্দীদের অধিকার বিষয়ে কাজ করা একটি ফিলিস্তিনি
অলাভজনক সংস্থা বলেছে, গত অক্টোবর মাস থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বর্বর আক্রমণ শুরু হওয়ার পর থেকে উদ্বেগিত পশ্চিম তীরে সহিংস অভিযানে ইসরায়েলি বাহিনী 10,300 ফিলিস্তিনিকে অপহরণ করেছে। ফিলিস্তিন প্রিজনার সোসাইটি বা পিপিএস এক বিবৃতিতে বলেছে, উল্লেখিত সময়ের মধ্যে 355 জন নারী এবং অন্তত 720টি শিশুকে আটক করা হয়েছে। সংস্থাটি নিশ্চিত করেছে যে এসবের মোট 96 জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজার 17 সাংবাদিক সহ 50 জন আটক রয়েছেন। আটককৃতদের মধ্যে 17 জন সাংবাদিককে প্রশাসনিক আদেশে আটক রাখা হয়েছে। ইসরায়েলি প্রশাসনিক আটক আদেশ হচ্ছে বিনা বিচারে ফিলিস্তিনি নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া অনির্দিষ্টকাল পর্যন্ত আটক রাখা। এসব বন্দী কোনো আইনজীবীর সহায়তা নিতে পারে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধকে অধিকৃত পশ্চিম তীর এবং তার বাইরে সম্প্রসারণের জন্য ইহুদিবাদী ইসরায়েলের কঠোর নিন্দা করেছেন। ফিদান শুক্রবার স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েল কেবল গাজায় গণহত্যা চালাচ্ছে না, বরং এটি এখন এই যুদ্ধকে পশ্চিম তীর, লেবানন এবং সম্ভাব্য অন্যান্য দেশগুলোকে শত্রু হিসেবে বিবেচিত করছে, যা আমরা বুঝতে বা ধারণা করতে পারি না। ইসরায়েলের অবৈধ সরকার এ অঞ্চলে দখলদারিত্ব গণহত্যা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ফিদান নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের অপরাধ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। রাশিয়া ইউক্রেনের পশ্চিম সামরিক সহায়তাকে উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রুশ অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি রাশিয়ার সেনাবাহিনীর অগ্রগতি ঠেকাতে ইউক্রেনের সেনাবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ক্রমাগত সামরিক সহায়তা অস্ত্র দিয়ে আসে এবং এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। পার্সটুডির মতে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠকে স্বীকার করেছেন, আজ ইউক্রেনের প্রতি আমাদের সামরিক সহায়তা 4,300 কোটি ইউরোতে পৌঁছেছে। শ্রোতা বন্ধুরা, আর এই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গাজায় শহীদের সংখ্যা 40,000 অতিক্রম করাকে একটি ভয়ানক বিষয় হিসেবে উল্লেখ করে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়। জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গাজায় শহীদের সংখ্যা 40,000 অতিক্রম করাকে একটি ভয়ানক বিষয় হিসেবে উল্লেখ করে বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে গাজায় যুদ্ধ বন্ধ করা উচিত। গাজায় হতাহতের সংখ্যা 40,000-এ পৌঁছার বিষয়ে এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জোর দিয়ে বলেছেন যে আজ সারা বিশ্বের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক ঘটনা। এই অকল্পনীয় পরিস্থিতির জন্য দায়ী মূলত শিশু হত্যাকারী ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাব ও মানবতা বিরোধী কর্মকাণ্ড। এতে কোনো সন্দেহ নেই যে বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করা এবং তাদের হত্যা করা যুদ্ধ অপরাধী ইসরায়েলের জন্য এটা যুদ্ধের বিজয় নয় এবং কোনো সাফল্যও নয়। তবে এ নৃশংস হত্যাকাণ্ড ও নজিরবিহীন অপরাধযোগ্য দখলদার ইসরায়েল ও তার সমর্থক পাশ্চাত্য বিশ্বের জন্য কালো অধ্যায় হয়ে থাকবে এবং ইতিহাস থেকে তা কখনো মুছে যাবে না। ইরানের রাজনৈতিক বিশ্লেষক আলী জামালি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা যুদ্ধের চোরাবালিতে আটকা পড়েছে এবং এই অঞ্চলের জনগণ প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলকে পরাজয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শাসনকে দীর্ঘায়িত করার জন্য এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিচার এড়ানোর জন্য
মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন নিয়ে গাজার বেসামরিক লোকদের হত্যা অব্যাহত রেখেছে। শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরায়েল পোড়ামাটি নীতি গ্রহণ করে এবং একাধিক ন্যাক্কারজনক লক্ষ্য নিয়ে গাজার জনগণের উপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। প্রথম লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদেরকে পরাজিত করা এবং এটা প্রমাণ করা যে গাজা যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয়েছে। ইসরায়েলের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে অপরাধযোগ্য অব্যাহত রাখার মাধ্যমে গাজায় বসবাসকারী জনগণকে তাদের বাসস্থান ত্যাগ করতে বাধ্য করা। ইসরায়েলের তৃতীয় লক্ষ্য হচ্ছে গাজায় এমনভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো যাতে এই এলাকা বসবাসের উপযোগী না থাকে এবং যাতে আমেরিকার সহায়তায় যে কোনো অশুভ পরিকল্পনা সেখানে বাস্তবায়ন করা যায়। এ কারণে বলা যায় ইসরায়েল গাজার জনগণের উপর যে পরিমাণ বিস্ফোরক ফেলেছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিস্ফোরকের চেয়েও বেশি। গত 10 মাসে গাজার জনগণের অব্যাহত প্রতিরোধের কারণে শুধু যে ইসরায়েল পতনের দিকে এগিয়ে যাচ্ছে তাই নয়, একই সাথে খোদ ইসরায়েলের বিভিন্ন মহলও তাদের পতনের সূচনার কথা বলছে। এমতো অবস্থায় গাজার নিপীড়িত ও অরক্ষিত জনগণকে নিশ্চিতভাবে পরাজিত করার জন্য এবং তাদেরকে পুরোপুরি নির্মূল করার জন্য ইসরায়েল গাজার উপর সর্বাত্মক অবরোধ অব্যাহত রাখার পাশাপাশি এ অঞ্চলের একটি বড় অংশকে অচল করে দেয়া এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে। এ কারণে আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যা সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে এবং গাজায় তাদের নৃশংসতা দ্রুত বন্ধ করার নির্দেশ দিয়েছে। কিন্তু তারপরও আন্তর্জাতিক এত প্রতিবাদ ও নিন্দা সত্ত্বেও গাজায় বেসামরিক মানুষ হত্যা অব্যাহত রয়েছে। তো যাই হোক, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলকে বর্বরচিত এই গণহত্যা ও ধ্বংসলীলার জন্য অবশ্যই একদিন ইতিহাসের কাঠ গড়ায় দাঁড়াতে হবে এবং জবাবদিহিতা করতে হবে। গাজায় ইসরায়েলের অপরাধ যজ্ঞে বিশ্ববাসীর কাছে এটা প্রমাণিত হয়েছে যে ইসরায়েল বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় অপরাধী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি তার সমর্থন অব্যাহত রেখে শুধু যে ইসরায়েলের নৃশংসতার সহযোগী হয়েছেন তাই নয়, একই সাথে তিনি মানব জাতির ইতিহাসে একজন জঘন্য ও কুৎসিত ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।